এবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। প্রতিবেশীর সাথে বিদ্বেষ কারো জন্যই মঙ্গলজনক নয় বলেছেন ভারতের সেনাপ্রধান। রংপুরে আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে ভাইয়ের অভিযোগ। পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা। বিচার বিভাগে হাসিনার অনুগত বিচারক ও কর্মকর্তাদের বিচার চান রিজভী। দ্রুত জাতীয় নির্বাচন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি কর্নেল ওলি। পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শাটডাউন। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি, দাবি পূরণের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলমান সীমান্ত উত্তেজনার জেরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সাড়া দিয়ে দেখা করেছেন দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম। সীমান্তে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের 24 ঘন্টা না যেতেই পাল্টা একই ব্যবস্থা নিল দিল্লি। সোমবার দুপুর নাগাদ দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে গত কয়েকদিন বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনার বিষয়ে কথা হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে দেখা করেন ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে তার ৪৫ মিনিটের বৈঠক হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে ওই বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার পাশাপাশি সীমান্ত হত্যার ঘটনায় পররাষ্ট্র সচিবের উদ্বেগ প্রকাশের কথা তুলে ধরা হচ্ছে। সীমান্তের 5টি স্থানে ভারত বিধি বহির্ভূতভাবে বেড়া নির্মাণের চেষ্টা করছে। এদিকে প্রতিবেশীর সাথে বিদ্বেষ কারো জন্যই ভালো কিছু বয়ে আনে না উল্লেখ করে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন। সোমবার ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেনারেল দ্বিবেদী। বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে কোনো সমস্যা নেই। সতর্ক করে বলেছেন, যে কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর হবে। নির্বাচিত সরকারের সাথেই কেবল রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। দ্বিবেদী বলেছেন, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত ছিল। এমনকি গত নভেম্বরেও ভিডিও কনফারেন্সে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা হয়েছে। ওই অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেনারেল ওয়াকারের একটি বক্তব্য মনে করিয়ে দেন দ্বিবেদী। তিনি বলেন, সেনাপ্রধান ওয়াকার যেমন বলেছেন কৌশলগতভাবে ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বাংলাদেশও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তে বেড়া তুলেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়রা জানায় পুকুরটির 1/3 ভারতে আর বাকি অংশ বাংলাদেশে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুর ব্যবহার করে। কিন্তু বেড়া দেয়া নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটা তারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সীমান্তে বিজিবি টহল বাড়ানো হয়েছে। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজডাঙ্গা সীমান্তে 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার ভোরে ভোমরা সীমান্তের বিপরীতে শিবতলা এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা জানান, এটা ভারতের অভ্যন্তরীণ ঘটনা, এর সাথে সীমান্তের সম্পর্ক নেই। মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। গত বছরের মে মাসে কাজে যেতে সময়সীমা মিস করা 18,000 বাংলাদেশি শ্রমিককে প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানান হাইকমিশনারকে। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার বৈঠকের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও গত 1 জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয় মালয়েশিয়ার প্রশংসা করেন তিনি। বাংলাদেশের আসিয়ানের সদস্য পদ পেতে দেশটির সমর্থনের কথা উল্লেখ করেন। জাতিসংঘের অধীনে সঙ্গতি রেখে চলতি বছর রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থনও আশা করেন অধ্যাপক ইউনুস। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট
খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেয়। পর্যবেক্ষণে আদালত বলেছে, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলেই মেনে নিয়েছে, কাজে এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে আর কোনো প্রশ্ন রইল না। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মোহসিন রশিদ। জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করেছেন তার ভাই রমজান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বেশ কিছু ডিজিটাল তথ্য পাওয়া যাচ্ছে অনলাইনে অফলাইনে। কিছু কিছু তথ্য প্রসিকিউশন টিমের কাছে দাখিলও করা হয়েছে, কিন্তু বিষয়গুলো সত্যতা যাচাই করা দরকার বলে মনে করে প্রসিকিউশন। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে আবেদন করলে তা মঞ্জুর করেছেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই সাথে রংপুরের আবু সাইদ হত্যার বিষয়ে পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডিজিটাল তথ্য উপাত্ত কোর্টে প্রেজেন্ট করার আগে এটা সার্টিফিকেশনের প্রয়োজন হয়, যে কোনো অথরিটি, বাংলাদেশের সার্টিফাইড অথরিটি হচ্ছে আমাদের সিআইডি, সেখানে তারা এই ডিজিটাল এভিডেন্সগুলো সার্টিফাই করেন যে এটা আসলে সঠিক কিনা, এটা সঠিক জায়গা থেকে রেকর্ডেড হয়েছে নাকি এটা ভুয়া, অথবা এটা কোনো এআই দিয়ে বানানো কিনা। এই যে বিষয়গুলো, এটাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আদালতে উপস্থাপনযোগ্য হয় না। এটা জাতীয় আইনে এবং আন্তর্জাতিক আইনে এই বিধানটা আছে। সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়েও একটা পিটিশন মুভ করেছিলাম যে আবু সাইদের পরিবার লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন। যখনই আমাদেরকে মৌখিকভাবে এসে ওনারা জানাবেন, দ্যাট ইজ এনাফ। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ির ইমাম হোসেন হত্যাকাণ্ডে এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডে কনস্টেবল আকরামকে গ্রেফতার দেখানোর আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। আকরামের বিরুদ্ধে আজ আমরা প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন এবং তাকে আগামী সোমবার অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী আবেদনটি আমাদের ছিল যাত্রাবাড়ি জোনের এসি তানজিল আহমেদের বিরুদ্ধে। এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। একই তারিখে তাকে আগামী অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে এসি তানজিল ও কনস্টেবল আকরাম কারাগারে আছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের সন্তানদের এবং রাজুক ও গণপূর্তের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক কার্যালয়ের ব্রিফিংয়ে কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুদক। গত 5 আগস্ট আওয়ামী সরকারের 15 বছরের শাসনের অবসানের পর গেল 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্যের নামে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 6টি প্লট বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। পূর্বাঞ্চলের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কের আশপাশে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার 3 সন্তানের নামে প্লট বরাদ্দের সত্যতা পায় দুদক। সোমবার দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহরে 10 কাঠার মোট 6টি প্লট নিয়েছেন শেখ রেহানা পরিবার। রাজুক, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে তারা এই দুর্নীতি করে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছিল।
ঢাকায় নিজস্ব কোনো বাসস্থান নেই উল্লেখ করে রাজুকে হলফনামা দেয় শেখ রেহানা। মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেয় তাদের বিরুদ্ধে 3টি মামলা করে সংস্থাটি। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। শেখ রেহানার বিরুদ্ধে মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকী, রিজওয়ান সিদ্দিকী, রাজুক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ মোট 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এছাড়া রেহানা পুত্র ববির বিরুদ্ধে মামলায় 16 জন এবং ববির ছোট বোন রূপন্তীর বিরুদ্ধে করা মামলায় 16 জনকে আসামি করেছে দুর্নীতি দমন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে যুক্তরাজ্যে লন্ডনের হ্যামস্টিড এলাকায় সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের একসময় ব্যবহৃত ফ্ল্যাটটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। পেড্রক ভেঞ্চার্স নামে নিবন্ধিত এই কোম্পানির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী নাসিম আলী ও মাসুদ আলী। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ফ্ল্যাটটি মঈন গনি নামে এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করেছিলেন নাসিম ও মাসুদ। মঈন গনির সাথে শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে উপহার দেন মঈন গনি। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটে ছিলেন। 2012 ও 2014 সালে তিনি ওই ফ্ল্যাটটিকেই নিজের ঠিকানা উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হলে ফ্ল্যাটটি ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। পরে ওই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তী। টিউলিপও এরই মধ্যে জানিয়েছেন ওই ফ্ল্যাটটি তার বোন রূপন্তীর নামে। বিচার বিভাগের যেসব বিচারক ও প্রশাসনের যেসব কর্মকর্তা শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সহায়তা করেছে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির পাহাড়ের সব তথ্য একে একে বেরিয়ে আসছে বলে জানান তিনি। বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসন সহ সব জায়গায় কৃতদাস তৈরি করেছিল শেখ হাসিনা সরকার। এসব দলদাসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সিদ্ধান্ত না নেয়ায় ক্ষোভ জানান রিজভী। এখনো কিভাবে প্রশাসনে স্বৈরাচারের দোসরেরা বহাল তবিয়তে আছে বলে তিনি প্রশ্ন তোলেন। অভিযোগ করেন, ভারতের কাছে বিক্রি হয়ে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছে। জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশে বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছে। এদিকে দ্রুত জাতীয় নির্বাচন দেয়া না হলে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলডিবির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে সমসাময়িক বিষয় নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এলডিবি সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে বলেও মন্তব্য করেন অলি আহমদ। অভিযোগ করেন, বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছেন না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলেও জানান অলি আহমদ। বিভিন্ন সমাবেশে হাজার হাজার লোকের সমাবেশ হচ্ছে উল্লেখ করে এই অর্থের যোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ছাত্রদের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি না করারও আহ্বান জানান অলি আহমদ। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন প্রত্যাহার করলেও ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম আগামী বুধবার পর্যন্ত বন্ধ রাখার কর্মসূচি বহাল রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচি শেষে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবিতে রোববার থেকে গণ অনশন কর্মসূচি পালন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রিপোর্ট ফরুক বাবুর। পূর্ণাঙ্গ ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করলেও তাতে খুব একটা গা করেননি কর্তৃপক্ষ। এবার তাই জোরে সোরে রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজধানীর সদরঘাটের ক্যাম্পাস থেকে সচিবালয় ঘেরাও করতে আসেন তারা। সচিবালয়ের প্রবেশপথে পুলিশি বাধা, কিন্তু তা উপেক্ষা করে নিজ গন্তব্যে দাবি আদায়কারীরা। অনশনে অসুস্থ হওয়া শিক্ষার্থীরাও অংশ নেন কর্মসূচিতে। দাবি মানার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি চান শিক্ষা মন্ত্রণালয়ের। আমরা 2 মাস আগেও এখানে অবস্থানরত ছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছিল, তারা সারা জীবন আমাদের মূলা দেখিয়ে গেছে, আমরা আর মূলা দেখবো না। আমাদের পরে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হল পেয়েছে এবং পাচ্ছে প্রতিনিয়ত, এবং আমাদের সেখানে প্রতিনিয়ত আমাদের সাথে টালবাহানা করা হচ্ছে। লিখিতভাবে কার্যকরী পদক্ষেপের মাধ্যমে আমাদের দাবি মেনে নেওয়া হোক, তাহলে আমরা এখান থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। দুর্বিষহ অবস্থা, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে, হয় মৃত্যু নয়তো আমাদের দাবি মানতে হবে। দিনের আলো বিদায় নিলেও স্লোগানে কম্পিত হতে থাকে সচিবালয়। ভেতরে যাওয়ার আহ্বানে সাড়া দেননি তারা। দাবি জানান প্রকাশ্য ঘোষণার। অবশেষে সন্ধ্যা 7:15টার দিকে লিখিতভাবে জানানো হয় 3 দফা নিয়ে বুধবার বৈঠক হবে শিক্ষার্থীদের সাথে। কর্মসূচির ব্যাপারে নতুন ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আমরা এখন এই মন্ত্রণালয়ের সামনে থেকে চলে যাব আমাদের ক্যাম্পাসে, এবং আমাদের ক্যাম্পাস শাটডাউন থাকবে। আগামী যে বুধবারে মিটিং হওয়ার কথা আছে, আলোচনা হওয়ার কথা আছে, আলোচনার আগ পর্যন্ত আমাদের শাটডাউন কার্যক্রম চলবে, ক্যাম্পাস শাটডাউন। সরকার এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংযোগ মহল আমাদের শিক্ষার্থীদের আশা পূরণ করবে, এবং সেই সাথে সাথে আমাদের যে আবাসনের না থাকার কারণে শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা চাচ্ছে তা নিশ্চিত করবে আগামীতে। নতুন আশা নিয়ে ক্যাম্পাসের পথ ধরেন জগন্নাথের শিক্ষার্থীরা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। ভেজাল আর নকলে সয়লাভ রাজধানীর পাইকারি ওষুধের বাজার। বেশি মুনাফার লোভে শহর থেকে গ্রামাঞ্চলে এসব ওষুধ ছড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। মানবদেহের জন্য এগুলো মারাত্মক ক্ষতিকর দাবি করে ফার্মাসিস্টরা বলছেন, বিদ্যমান আইনের প্রয়োগ না থাকায় ঠেকানো যাচ্ছে না ভেজাল ও নকল ওষুধ ব্যবসা। রাজধানীতে ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা না থাকলেও নিয়মিত অভিযানের দাবি ওষুধ প্রশাসনের। ওবায়দুল্লাহ মামুনের ওষুধের বাজার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ওষুধের সবচেয়ে বড় পাইকারি বাজার পুরান ঢাকার মিটফোর্ড। এখানে বিভিন্ন নামিদামি ওষুধ প্রতিষ্ঠানের পাশাপাশি জায়গা করে নিয়েছে অপরিচিত অখ্যাত প্রতিষ্ঠানের ভুয়া ও নকল ওষুধ। নির্দিষ্ট দোকানে পাওয়া যায় এসব। দেখতে হুবহু আসল ওষুধের মতো হলেও গুণগত মান আর দাম ফারাক আকাশ পাতাল। মিটফোর্ডের বিল্লাল শাহ মার্কেটের নিচতলায় সাদিয়া ড্রাগ হাউস, মেট্রো মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় পাওয়া যায় বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট ও অনিবন্ধিত ওষুধ। এছাড়া আমির মার্কেটের বিউটি মেডিকেল এসব অবৈধ, নকল ও মানহীন ওষুধের বিপণনকারী। তাদের হাত ধরেই সারা দেশে পৌঁছে যায় এসব নকল ওষুধ বিক্রির অপরাধে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকবার ধরা পড়েন সাদিয়া ড্রাগসের মালিক। তারপরও ভিড় দর্পে চলছে এসব ভুয়া ও নকল ওষুধের রমরমা ব্যবসা। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সার সহ নানা মরণব্যাধি রোগের অন্যতম কারণ ভেজাল ও মানহীন ওষুধ। বলছেন, শুধু মোবাইল কোর্ট নয়, আইনের প্রয়োগ না থাকায় বন্ধ হচ্ছে না নকল ও ভেজাল ওষুধ সরবরাহকারীদের দৌরাত্ম্য। নকল এবং ভেজাল ওষুধ শরীরের জন্য খুবই ক্ষতিকর। ইদানিংকালে ক্যান্সারের মতো যে রোগগুলো দেখা যাচ্ছে আমাদের কাছে এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। এগুলো মূলত আমাদের খাদ্যাভ্যাসের যেমন দায়ী, এর অন্যতম একটা কারণ হচ্ছে অপ্রয়োজনে এবং প্রয়োজনে বেশি ওষুধ খাওয়া, এবং একই সাথে যে এই ধরনের ভেজাল ওষুধগুলো খাওয়ার কারণেও কিন্তু এই ধরনের মারাত্মক রোগের সম্মুখীন হচ্ছে আর কি আমরা। ভেজাল ওষুধের বিরুদ্ধে সরকারের তেমন কোনো তৎপরতা চোখে না পড়লেও নিয়মিত জেল জরিমানার কথা দাবি করছে ওষুধ প্রশাসন। এখানে নকল ভেজালে বাজার 6 লাখ, এই কথাটা যদি মুখরোচক কেউ বলেও বা বলেও, এটা বাস্তবে আপনাকে দেখতে হবে। আমি এর সাথে দ্বিমত পোষণ করি। মার্কেট সার্ভিলেন্স কন্ট্রোল, এটা কন্টিনিউয়াসলি দে আর মনিটরিং দ্য ইস্যুস। মেবি আপনাদের সাজেশন থাকতে পারে, দিস ইজ নট আপ টু দ্য মার্ক, আপনাদের আরো বাড়াতে হবে। ইয়েস, মানে উই ডু অলসো এগ্রি। পর্যাপ্ত জনবল নাই। আমার হাতে যে ওষুধগুলি রয়েছে সেটি একটি হচ্ছে যে মোনাস্টেন এবং একটি হচ্ছে বায়োমোনাস্টেন। একই রকম দেখতে, কিন্তু দুটি ওষুধের মধ্যে রাত দিন পার্থক্য। একটি দাম হচ্ছে 455 টাকা, আর একটি হচ্ছে শুধুমাত্র 55 টাকায় বক্স বিক্রি হচ্ছে। এবং এ ধরনের ভেজাল, নকল এবং মানহীন ওষুধ শুধু শহর নয়, ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জের ফার্মেসিগুলোতে। ওষুধ খাওয়া জীবন রক্ষার জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের ওষুধ কি জীবন রক্ষা করবে নাকি প্রাণনাশের হুমকি হবে? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও এখনও দেশের ইন্টারনেটের নিয়ন্ত্রণ তাদের দোসরদের হাতে। কারণ দেশে ব্যান্ডউইথ প্রবেশের শুরু থেকে প্রান্তিক গ্রাহক পর্যন্ত
প্রতিটি স্তরেই রয়েছে তাদের লাইসেন্স। এছাড়া অযৌক্তিকভাবে বিভিন্ন স্তর তৈরির মাধ্যমে বাড়ানো হয়েছে ইন্টারনেটের দাম। বিস্তারিত শুভ ইসলামের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা দেখেছে বাংলাদেশ। প্রতিবেদন বলছে, ছাত্র জনতার আন্দোলন দমাতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার দোসরদের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করে দেয়। ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখনও আওয়ামী সেই দোসরদের কবজায় দেশের ইন্টারনেটের নিয়ন্ত্রণ বলে মনে করছেন অনেকেই। কারণ দেশে ব্যান্ডউইথ প্রবেশ থেকে শুরু করে প্রান্তিক গ্রাহক পর্যন্ত প্রতিটি লেয়ারেই এখনও রয়েছে ফ্যাসিস্ট সরকারের দোসরদের লাইসেন্স। এবার দেখে নিতে যাই দেশে কিভাবে ব্যান্ডউইথ আসে। ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল এবং সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এনটিটিএন হয়ে চলে আসে আইআইজি এবং আইজিডব্লিউতে, এরপর আইএসপি এমএনও কিংবা আইসিএক্স, তারপর এন্ড ইউজার। মোটামুটিভাবে এভাবেই আইটিসি এবং সাবমেরিন ক্যাবল থেকে এন্ড ইউজার পর্যন্ত ইন্টারনেট সরবরাহ হয়। দেশের ইন্টারনেট বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণে আওয়ামীপন্থী সিন্ডিকেট সামিট কমিউনিকেশনস এবং বেক্সিমকো গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের হাতে। ব্যান্ডউইথ সঞ্চালনে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব পর্যায়ে লাইসেন্স রয়েছে সামিটের। শেখ পরিবারের ঘনিষ্ঠ সামিট গ্রুপের কর্ণধার মোহাম্মদ আজিজ খান হাজার হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুরে গড়ে তুলেছেন সাম্রাজ্য, নিয়েছেন নাগরিকত্ব। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আওয়ামী লীগ সরকারের প্রথম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাইজুদ্দিন আহমেদ রাজুর হাত ধরে আইটিসি নবায়ন এবং আইআইজি লাইসেন্স পায় ম্যাঙ্গো। এনটিটিএন অপারেটর বাহন লিমিটেডে রয়েছে সালমান এফ রহমানের শেয়ার। ফাইবার এট হোমে রয়েছে আইটিসি, আইআইজি এবং এনটিটিএন লাইসেন্স। প্রায় 12.5% ব্যান্ডউইথ সরবরাহ করে ফাইবার এট হোম। শুধু প্রথম লেয়ারেই নয়, দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারেও রয়েছে আওয়ামী আধিপত্য। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজন আহমেদ তৌফিকের হাত ধরে লাইসেন্স পেয়েছে আইআইজি অপারেটর রেবেল 3 ক্যারিয়ার লিমিটেড। ইন্টারনেট সরবরাহকারী ইউনিফাইড কোর লিমিটেডের চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। রাজনৈতিক প্রভাবের সঞ্চালন ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন ইন্টারনেট সহ টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতেই থাকে। এমনকি এই মাফিয়া সিন্ডিকেট চাইলে যে কোনো সময় দেশের ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটাতে সক্ষম বলে মনে করেন অনেকেই। খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় দেওয়া এসব লাইসেন্সকে তারা পুরস্কার হিসেবে নিয়েছিল। এই রাজনৈতিক বিবেচনায় দেওয়ার যে ফলাফল, সে ফলাফল ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের লাইসেন্স নিয়ে সরকারের অর্থ তছরূপ করা অথবা এমনদের পাওনা টাকা না দেওয়া, এটা একটা ব্যাড প্র্যাকটিস বাংলাদেশে তৈরি হয়েছিল। সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এটাকে কমপ্লিট রিভিজিট করা উচিত। দেখতে হবে যে আমাদের আসলে কতগুলো এখানে অপটিমাল নাম্বারের অপারেটর থাকতে পারত। সেখানে যেটাকে আমরা বলতে পারি যে আমার আসলে ঘর 5টা, যদি আমরা আইসিএক্স নিয়ে চিন্তা করি, আমার এখানে রাস্তা 20টা, তার বদলে হয়তো রাস্তাটাকে অপটিমাইজ করা যেত। বিটিআরসি বলছে, সমস্যা সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। আগামী মার্চের মধ্যে নতুন রোড ম্যাপে সমস্যার সমাধান দেখছেন এই কর্মকর্তা। জটিল যে লেয়ারগুলো হয়ে আছে নেটওয়ার্ক টপোলজি, আমরা এই জটিল নেটওয়ার্ক টপোলজি চাই না। এটা আমার একটা হাই লেভেল কমিটি কাজ করছে। আই থিঙ্ক বাই এন্ড অফ মার্চ আমরা একটা রোড ম্যাপ তৈরি করতে পারবো। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লিভার, ফুসফুস ও হৃদরোগের জন্য বেগম খালেদা জিয়ার সব ধরনের টেস্ট এখনও শেষ হয়নি। আগামী শুক্রবারের মধ্যে টেস্টগুলো শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ হাতে নেবেন বিশেষজ্ঞ ডাক্তাররা। সোমবার লন্ডন ক্লিনিকের সামনে সবশেষ আপডেট জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। ষষ্ঠ দিনের মতো লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানালেন, আগামী শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক পরিকল্পনা গ্রহণ করবেন কিভাবে বেগম জিয়ার চিকিৎসা শুরু হবে। ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টারোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেনসিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনার কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন। বেগম খালেদা জিয়া নিজেও দেশবাসীর কাছে তার চিকিৎসার জন্য দোয়া চেয়েছেন। এদিকে প্রতিদিনের মতো আজকেও তারেক রহমানের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। প্রত্যেকটা দেশে বিদেশে সবাইকে আমরা
মিলাদ মাহফিল এবং দোয়া করে ম্যাডামের জন্য দোয়া করার জন্য যুক্তরাজ্য বিএনপি এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বিএনপি পরিবারের কাছে আমাদের আহ্বান থাকলো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলতেছেন এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ যাতে না আসেন এখানে, কারণ এখানে আসলে হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তার এবং অন্য যারা পেশেন্ট আছে তাদের অসুবিধা হতে পারে। এই দৃষ্টিটা আমাদের এইদিকে আমাদের নজর রাখতে হবে। সর্বোপরি আমরা আহ্বান করতেছি মা বেগম খালেদা জিয়া, আশা করতেছি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবেন ইনশাল্লাহ। অন্যদিকে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নেতা কর্মীরা ভিড় করছেন। তবে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে হাসপাতালের আশেপাশে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন আরও জানিয়েছেন, বাংলাদেশে খালেদা জিয়ার যে ধরনের চিকিৎসা হয়েছে তার কিছুটা পরিবর্তন আনা হয়েছে লন্ডনের ক্লিনিকের এই চিকিৎসায়। এছাড়াও বেগম খালেদা জিয়া চিকিৎসা নেয়ার পাশাপাশি দেশবাসীর খোঁজ খবরও নিচ্ছেন, সেটিও তিনি জানিয়েছেন। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আয়োজনে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান এই তথ্য দেন। তিনি জানান, উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বাজেট ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফি কমিয়েছেন তারা। এছাড়াও জুলাই আগস্টে হামলায় আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসায় ৩৭ লাখ টাকা দেওয়ার কথা উল্লেখ করেন। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের গেস্ট রুম কালচার বন্ধ ও ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় এসব দাবিতে ভিসি চত্বরে বিক্ষোভ মিছিল করেছে তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু করে রাজু ভাস্কর্য ঘুরে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান। একই সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নানা নির্যাতন ও অপকর্মের কথা তুলে ধরে তারা বলেন, কেউ গেস্টরুম কালচার চালুর পাশাপাশি ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা করলে তাদের অবস্থা ছাত্রলীগের মতোই হবে। ছাত্রলীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান শিক্ষার্থীরা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, একটি হাউসে একাধিক গণমাধ্যম না রাখার বিষয়টি ভেবে দেখা দরকার। একটি হাউসে অধিক মাত্রায় মনোপলি থাকবে, প্রতিযোগিতা থাকবে না, এটা হতে পারে না। বরিশাল বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় সাংবাদিকদের পরামর্শ ও মতামত দেন কমিশনের সদস্যরা। স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম গঠনে এসব সুপারিশ তুলে ধরা হবে বলে জানান সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। একটি হাউসে একাধিক গণমাধ্যম থাকতে পারবে, এরকম ব্যবস্থা করা হচ্ছে। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একই হাউস থেকে, একই প্রতিষ্ঠান থেকে যদি দুটি বাংলা পত্রিকা বেরোয়, একটি কোন পত্রিকায় কি তফাৎ পাবে না, একই তো জিনিস পেল, তাহলে পাঠক হিসেবে পাঠক কি বৈচিত্র্যময় কিছু পেল? পাঠক কি ভিন্ন কিছু পেল না? টেলিভিশনের ক্ষেত্রেও তাই, একই হাউস থেকে যদি দুটো টেলিভিশনের মালিকানা থাকে তাহলে তো একই জিনিস পাবে, সেখানে তো প্রতিযোগিতা থাকছে। এই প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে, একটা সুষ্ঠু প্রতিযোগিতা থাকতে হবে। একই হাউসের হাতে অধিক মাত্রায় আপনার কনসেন্ট্রেশন, মনোপলি থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, তার এটা হতে পারে না। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও এখনো চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। আগামীর সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবে তরুণরাই। বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের জয়যাত্রার বার্ষিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, এখন বেশিরভাগ তরুণ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির মাধ্যমে সমাজের অবক্ষয় ঘটাচ্ছে, এতে সমাজ হচ্ছে অস্থিতিশীল। আবার তরুণ যুবকরাই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেশকে নতুন মাত্রায় নিয়ে যাবার প্রাণপণ চেষ্টা করছে। তরুণ
তরুণরা তরুণ সমাজ আজকে মাদক থেকে শুরু করে আজকে চাঁদাবাজি মাস্তানি বিভিন্ন অপকর্মে তারা এই সমাজে এই তরুণদের তারা তাদের এই কর্মকাণ্ডে সমাজ অতিষ্ঠ অনেক সুখী। আমরা দেখেছি যে এই অনেক ধরনের সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে, কিন্তু তরুণ সমাজ রাষ্ট্রের আগামী একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে এই তরুণ ছাত্র সমাজে এই দেশ নির্মাণ করবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত সরকার না আসলে মানুষের প্রত্যাশা পূরণ হবে না। রাজধানীর রূপনগর আরামবাগ মাঠে মহানগর উত্তরের 31 দফা উপর আয়োজিত কর্মশালায় এই কথা বলেন তিনি। বিগত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার হাতে ধ্বংস হওয়া সব রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য বিএনপির 31 দফাকে জনগণ সমর্থন করছে জানিয়ে আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েই তারেক রহমান দেশ গড়ার দায়িত্ব নেবেন। লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান বিএনপির এই নেতা। ঢাকা নারায়ণগঞ্জ রোডে পোস্তগোলা থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তা দ্রুত যান চলাচলের জন্য উপযোগী করার দাবি জানিয়েছেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা 4 আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার সকালে রাস্তার উন্নয়নের জন্য করা এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ডিএনডি রোডের এই অংশ স্বাভাবিক চলাচলের অনুপযোগী হয়ে আছে। যানজট আর খানাখন্দকে দুর্ঘটনায় এলাকাবাসীর অবস্থা নাকাল। তিনি বলেন, বিএনপির আমলে 4 লেন করার জন্য জায়গার সহযোগিতায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ 15 বছরেও এই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। ফলে পোস্তগোলা থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তায় বিভিন্ন যানবাহন প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে। অবিলম্বে রাস্তার উন্নয়ন কাজ শেষ করে এই এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি। জায়গা প্রজেক্ট নিয়েছিলাম, এই জায়গা প্রজেক্টের জনকল্যাণে এই এলাকার এই ডিএনডি এলাকার জলবদ্ধতা দূর করা এবং এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা এই প্রজেক্টের কাজ ছিল। আজকে এই কাজগুলো যাতে হয় অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং উপদেষ্টাদের কাছে আমাদের বিনীত আবেদন। আশিয়ান গ্রুপের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে স্বদেশ প্রপার্টিজের সিকিউরিটি গার্ড কায়সার। আহত হয়েছে একজন। সোমবার সকালে স্বদেশের 300 ফিটে স্বর্ণালী প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ 10-12 জন লোক সিকিউরিটি গার্ডদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। পরে অন্য সিকিউরিটি গার্ড ও এলাকাবাসী মিলে কায়সারকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। পরিদর্শন করার শেষ আমরা ওই একটা রাস্তা আছে সামনে দিয়ে বাম পাশে, ওই রাস্তাটা বের হয়ে যায় বলেছে। পরে ওই ওরা তো লুকায় রয়েছে, সেটা তো আমরা দেখি নাই। লিগ্যাল কিছু দাবি করলেই, কিছু প্রতিবাদ করলে হারা মাইরা ফেলায়। বিগত দিন সারা আওয়ামী লীগের শেল্টারে ছিল, তাদের অনেক ভিডিও আছে, অনেক পেপার পত্রিকার লেখালেখি আছে, শত শত। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে 450 জন কৃষকের মাঝে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, পরিচালক আলতাফ হোসেন সরকার, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মহন্ত সহ উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা। মালয়েশিয়ার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের আগমন উপলক্ষে সংবর্ধনা ও 31 দফা মত বিনিময় সভা হয়েছে। রাজধানীর কোয়ালামপুর বুকেত বিনতাং রেস্টুরেন্টে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপির সমর্থক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক রমজান। দুস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে রাজধানীতে। লালবাগ কেল্লার মোড়ে হাজী দেলোয়ার মাঠে 24 নং ওয়ার্ড এর কর্মসূচি আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন সহ অন্যরা। শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে রাজধানীতে। ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করে শিল্পাঞ্চল থানা কৃষক দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সহ অন্যরা।
কোনো অংশীজনের সাথে পরামর্শ না করে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্তকে অন্যায্য এবং অদূরদর্শী বলে মন্তব্য করেছে এবি পার্টি। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যখন আওয়ামী লুটেরাদের ধ্বংস করে দেওয়া অর্থনীতি পুনরুদ্ধারের আয়োজন চলছে, সে সময়ে মধ্য ও নিম্নবিত্ত স্বল্প আয়ের নাগরিকদের উপর এ ধরনের পরোক্ষ কর বোঝা। এ সময় বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউআইইউতে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর এমেরিটাস ডক্টর এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ এর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশিম মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে দিনব্যাপী জাপানি কালচারাল ডে উদযাপিত হয়েছে। জাপানি ভাষা বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী 30টি ইভেন্ট আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মামুন আহমেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাপানি দূতাবাসের জনসংযোগ বিভাগের প্রধান কেন কমিনে। ইকেবানা ঢাকার চ্যাপ্টারের প্রেসিডেন্ট মিচ কাজুও হোসামি। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আফসার কামাল। সঞ্চালনা করেন অধ্যাপক মোহাম্মদ আনসারুল আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। তার আগে ক্রাউন সেভেন শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। এবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। প্রতিবেশীর সাথে বিদ্বেষ কারোর জন্যই মঙ্গলজনক নয় বলেছেন ভারতের সেনাপ্রধান। রংপুরের আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে ভাইয়ের অভিযোগ। পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা। বিচার বিভাগে হাসিনার অনুগত বিচারক ও কর্মকর্তাদের বিচার চান রিজভী। দ্রুত জাতীয় নির্বাচন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি কর্নেল অলি। পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাটডাউন। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি। দাবি পূরণের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnewz24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।